মিডিয়ায় প্রিয় মুখ ফারজানা চুমকি। বিটিভিতে উপস্থাপনার মাধ্যমে যাত্রা শুরু মিডিয়া জগতে। তবে তিনি আলোচনায় আসেন 1999 সালে লাক্স আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে। এরপর ব্যস্ত হয়ে যান ছোট পর্দায় নাটক ও বিজ্ঞাপন চিত্রে। প্রথম নাটক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের জীবন যেখানে যেমন। ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চ মাতিয়েছেন চুমকি। জৈবতী কন্যার মন, হাত হদায়, বনপাংশুল, প্রাচ্যসহ সর্বশেষ শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমারে অভিনয় করেছেন তিনি। মঞ্চ ছোট পর্দা মাতিয়েও চুমকির বড় পর্দায় অভিষেকে সময় লেগেছে প্রায় 2 দশক। প্রথম সিনেমা গিয়াসউদ্দিন সেলিমের পাপপুণ্য এখন মুক্তির অপেক্ষায়। মিডিয়াতে কাজ করতে গিয়েই প্রেম ছোট পর্দার তারকা মীর সাব্বিরের সঙ্গে। 2003 সালের ভালোবাসা দিবসে বিয়ে। বর্তমানে এই তারকা দম্পতির 2 সন্তান। পারিবারিক পরিমণ্ডলের ব্যস্ততায় অভিনয়ে চুমকির উপস্থিতি কিছুটা কম। তবে গত ঈদে একাধিক নাটকে দেখা গেছে তাকে। গুলশান এভিনিউ 2 ও স্মৃতির আলপনা আঁকি নামের 2টি দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘ 2 দশকের আদ্যপান্ত নিয়ে এই অভিনেত্রীর পথ চলার গল্প আজকের কথোপকথনে। যাত্রা শুরু করেছি 1998-এ বিটিভির উপস্থাপনা দিয়ে। আমি তখন ক্যামেরার সামনে দাঁড়ানোর যে একটা ভীতি, ভয়, সেটাও কাজ করছিল না। কেন করছিল না জানি না, কারণ আমার বোনের মেয়ে, ও গেছে হচ্ছে বাচ্চাদের প্রোগ্রামে গান গাইতে, যে কোরাস গানগুলি গায় ওটা করতে। তারপরে যাই হোক, ওখানে যাওয়ার পর আমাকে একজন বলল যে তুমি কি উপস্থাপনা করবে, বিটিভির একজন প্রডিউসার। আমি বললাম আমি তো উপস্থাপনা পারি না। বলে না না না, পারবে পারবে, করো। তারপরে আমাকে বললো তুমি কালকে আসো। তারপরে গেলাম, একটু অডিশন দিলাম। বললো হ্যাঁ তুমি তাহলে কালকে থেকে এসে উপস্থাপনা করো। এই ওখানে কয়েকটা পর্ব, ওটা পর্ব ছিল, কয়েকটা পর্ব করেছি। তারপর চলে গেলাম মডেলিংয়ে। মডেলিং বলতে আমার মামার বাসায় আমার মামাতো ভাই, মন্টি ভাইয়ের ফ্রেন্ড ছিল শওকত ভাই। শওকত ভাই তখন প্রচুর বিজ্ঞাপনের কাজ করতো, বেশ ভালো ভালো কাজ করতো। সে আমাকে হঠাৎ দেখে বললো যে এটা কে? তো আমার মামাতো ভাই বললো যে এটা আমার কাজিন। বল তুমি বিজ্ঞাপন করবে? আমি বলে হ্যাঁ তুমি বিজ্ঞাপন করবে? আমি তো পারি না। বলে কি আচ্ছা তুমি স্ক্রিন টেস্ট দাও। তারপর পরের দিন যে স্ক্রিন টেস্ট দিলাম, আমার বাসার নিচে ওনার অফিস ছিল, হয়ে গেল। তারপর আমি একটা পাউডারের বিজ্ঞাপন করলাম। এই যে কয়েকটা কাজ এভাবে করেছি, ভেবেছিলাম যে আর করবো না। তারপর আমার ফ্রেন্ডরা বললো তোর ক্যামেরার ফেস খুব সুন্দর, তুই এই যে বিভিন্ন পত্রিকায়, তখন অনেক পত্রিকা, অনেকে যে ফটোসুন্দরী প্রতিযোগিতার একটা হিড়িক ছিল। তখন আমি কি করলাম, কয়েকটা পত্রিকায় আমার ছবি প্লাস আমি বাসার, এটা কেউ জানে না, এটা আমি নিজে থেকে পাঠালাম। তারপরে দেখি 4টা পত্রিকা থেকে আমার ছবি মানে অফার এসছে যে প্রাথমিকভাবে আপনি সিলেক্ট হয়েছেন, আপনাকে আমরা এখন ছবি তুলব। আমি তো কনফিউজ, 4টা, কিন্তু অন্য কোনো পত্রিকায় যদি দিয়ে থাকেন তাহলে আমাদেরটা আসবে না, আর আমি কোনটায় যাব, আমি কনফিউজড। তারপর দিয়ে দিলাম, হয়ে গেলাম লাক্স ফটোসুন্দরী ফার্স্ট রানার আপ। এই তো যাত্রা শুরু হয়ে গেল। জীবন যেখানে যেমন আমার প্রথম নাটক, সেটাও একেবারে কাকতালীয়ভাবেই হয়েছে। ওই যে বিটিভিতে গেছি বললাম উপস্থাপনা করতে, ওখানে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ছিলেন। তখন আমার বোনকে উনি অফার করছে যে আপা নাটক বানাবেন, আর আমার তখন একটু শখ হলো যে আমি অভিনয় করব। তখন ইচ্ছে হলো থিয়েটারে ঢুকি। আমার বোন বলে কি না থিয়েটারে দেওয়া যাবে না, অভিনয় দেওয়া যাবে না, কোন পরিবেশ কেমন আমরা তো জানি না, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে কেউ এই অভিনয়ের সাথে জড়িত না, কিছুর সাথেই না। মানে আমরা হচ্ছে একেবারে মধ্যবিত্ত একটা ফ্যামিলি, নর্মাল যেটা থাকে। তারপর মা বলছে না। তারপর ওয়াহিদুজ্জামান যখন বলল ডায়মন্ড ভাই যে আপা একটা নাটক প্রডিউস করবেন, আমি বানাতে চাই, প্যাকেজ নাটক, তখন প্যাকেজের শুরুর দিকে। তখন আমার বোন বললো তাহলে ও যেহেতু করতে চায় তাহলে একটা প্রডিউস করি। বলে তাহলে আমার বোনকে দেখেন ইয়া করে, ওকেও রাখেন,
তারপরে এই তো ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ওখানে, সেটা 1998-এর কাজ। পুরো দমে চলে গেলাম 1999-এ লাক্স ফটোসুন্দরী হওয়ার পর। তখন মনে হলো যে আমি অভিনয় করতে চাই। আমাদের আসলে অভিনয় শেখার কোনো মাধ্যম নাই, কোনো জায়গা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, তাহলে কি করব, অভিনয়টা শিখবো কিভাবে? তখন আমাকে কিছু লোকজন বুদ্ধি দিল থিয়েটার করো। তারপর আমি ঢাকা থিয়েটারে জয়েন করলাম। এই পথ চলা আমার থিয়েটারের জায়গাটা আমার ভীষণ ভালো লাগার একটি জায়গা। যদি আমি মিডিয়া হয়ে থিয়েটারে জয়েন করেছি, কিন্তু আমার এতটুকু খারাপ লাগেনি। চা বানাতে হয়েছে, ঘর ক্লিন করতে হয়েছে, কিন্তু আমার কোথায় যেয়ে যেন ভীষণ ভালো লেগেছে। একবারের জন্য মনে হয়নি যে আল্লাহ আমি কেন চা বানাচ্ছি, আমি তো লাক্স ফটোসুন্দরী হয়ে এসেছি, আমি তো মডেলিং করে এসেছি। একবারের জন্য আমার মনে হয়নি। আমি বেশ এনজয় করেছি থিয়েটারটাকে। এবং এখন তো মনে হয় যে আমার যেমন ফ্যামিলি আছে, ঢাকা থিয়েটার আমার আরেকটা ফ্যামিলি মনে হয়। এবং ওখানকার লোকজনকে আমার মনে হয় খুব আপন। এরা আমার ভাই, এরা আমার বোন, ফ্রেন্ড। এই জিনিসটাই আসলে আমার কাজ করছে থিয়েটারে জয়েন করার পর। থিয়েটারে অভিনয়ের মজাটাই অন্যরকম। এত রিহার্সাল মুখস্থ হয়ে যায় আমাদের ডায়লগ। সেটা ধরেন 5 বছর পরেও সেই ডায়লগগুলি মনে থাকে। তারপর স্টেজে একদম আমরা কান্নার সময় কান্না, কোনো কাজ নাই, কোনো ফাঁকিবাজি করা যাবে না, ওখানে কিছুই না, একদম দর্শকের সাথে সামনাসামনি মানে অভিনয়ের জায়গাটা। তো ওখানে আমি ভুল করলে ভুল, রাইট করলে রাইট। তো ওখানে আমাদের খুব বেশি সাবধান থাকতে হয় থিয়েটারের জায়গাটায়। আমি যখন লাক্স ফটোসুন্দরী হলাম তখনই কিন্তু আমার বড় পর্দার অফার এসেছে। ওই যে ফ্যামিলি নাটকই যেখানে করতে দিবে না, সেখানে ফিল্ম তো অনেক দূরের বিষয়। ফিল্ম যে জায়গাটাই আমাদের কাছে মনে হয় এটা অন্যরকম একটা জায়গা, এটা ভাবে সবাই। যে কারণে আমার ফিল্মটা আসলে করতে দেয়নি, যে কারণে করা হয়নি। তবে আমার একটা সময় ইচ্ছে ছিল, তারপরে আমার ইচ্ছেটা দমে গেল। পাপপুণ্যতে যে আসলাম, তো এটা আমাদের নাটকের ডিরেক্টরে, নাটকই বানায় গিয়াসউদ্দিন সেলিম এবং মিমি আপা ছিল। মানে আমার মনে হয়নি যে আমি ফিল্ম করতে গিয়েছি, আলাদা কোনো পরিবেশ মনে হয়নি। সুমি ছিল, ও নাটকেরই মেয়ে, সিয়াম ও উপস্থাপনা করা, এখন হয়তো ফিল্ম করছে, বাট আমাদের ধারণারই, মানে আমার আলাদা কিছু মনে হয়নি। মনে হয়েছে যে আমার নাটকের মধ্যেই আছি। সাব্বিরকে পেলাম একটা, সেটাও একেবারেই হচ্ছে শুরুর দিকে, 1998-এর শেষের দিকে, ডিসেম্বরে সাব্বিরের সাথে আমার পরিচয়। সেটা ছিল একটা মিউজিক ভিডিওর জন্য, সেখানে আমাকে ডাকা হলো উপস্থাপনার জন্য। সেখানে যে সাব্বিরের সাথে আমার পরিচয়। সাব্বিরকে শুরুর দিকে আমার একেবারেই ভালো লাগেনি। তারপর দেখলাম, তারপর কাজটা করতে গেলাম সিলেটে, সাব্বিরও গেল। যাওয়ার পর ওখানে দেখলাম যে না, ছেলেটাকে যতটা আমার অন্যরকম মনে হলো, মানে মনে হচ্ছে একটা ফালতু ওরকম লেগেছিল আমার কাছে। তারপর সিলেটে যাওয়ার পর যখন কাজ করতে গেলাম, দেখলাম যে না, খুবই ভদ্র ভালো একটি ছেলে। তারপর সাব্বির আমার সাথে আস্তে আস্তে খুব মিশতে শুরু করলো, আমার সাথে বেশি কথা বলতে শুরু করলো। তারপর দেখি আমাদের শুটিংয়ের পর আমরা খাবো, ওদিকে আমার জন্য ওয়েট করছে। হয়তো আমি মেকআপ তুলতে গেলাম, তখন না আস্তে আস্তে একটু ফিলিংসটা মানে গ্রো করতে শুরু করলো। ঢাকায় যখন চলে আসলাম, তারপর ও একটা কম্পিউটার সেন্টারে ক্লাস করতো, আমি আরেকটা কম্পিউটার সেন্টার, সেটা পাশাপাশি ছিল। ও জানতো যে আমি এখানে কম্পিউটার শিখি, কথায় বলা হয়েছে। আমি গেছি, যাওয়ার পর আমাকে পিয়ন বললো কি আপা আপনার একটা চিরকুট আছে। চিরকুটটা পেয়ে দেখি কি সাব্বিরের চিরকুট, আই ফিল ইউ টু মাচ সাব্বির। তো তখন আমার একটু ভালো লাগা তৈরি হয়েছে। তারপর ফোনে কথা বললাম, দেখা করলাম, এই আস্তে আস্তে সাব্বিরের সাথে আমার ভালো লাগাটা শুরু হলো। বিয়েটা আমি যখন সাব্বিরের সাথে মিশছি, মানে 1 বছর পরে আমি ডিসিশন নিয়েছি যে না, আমি সাব্বিরকে বিয়ে করব। তারপর আমি তখন থিয়েটার করছি, থিয়েটারের লোকজনের সাথে আলাপ করছি, ওরা একটু খোঁজ খবর নিল। তারপর বলল যে না ঠিক আছে,
ভালো ছেলে করা যায়, কিন্তু ছেলে তো কিছু করে না, ফ্যামিলিতে কি বলবো, নাটক করে, এইটা কোনো প্রফেশন হতে পারে? এটা তো হতেই পারে না প্রফেশন। যথারীতি ফ্যামিলিকে বললাম, ফ্যামিলি তো রাজি না, একেবারেই না। আর ফ্যামিলি আমাকে নাটকও করতে দিবে না, ওই মুহূর্তে আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য ওরা মানে উঠে পড়ে লেগেছে, ছেলে দেখছে, বিয়ে দিবে। তখন আমার মনে হলো যে না, আমি তো সাব্বিরকে বিয়ে করব। তারপর আমি উমুককে ধরি তুমুককে ধরে ফ্যামিলিকে একটা সময় রাজি করালাম। তারপর ফ্যামিলি রাজি হলো, তারপর ফ্যামিলিগতভাবে বিয়েটা হলো। এটার জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি বিয়ের পর বেশ কিছুদিন কাজ করিনি, ফ্যামিলির সাথে আগে মেশার চেষ্টা করেছি, ওরা কি চায়। তারপর দেখলাম যে না, ওখান থেকে কোনো বাধা নেই। তারপর আমি আবার যথারীতি কাজ শুরু করলাম বিয়ের পরে। বেশ ভালোই কাজ করছিলাম তখন। তারপর কাজ করতে করতে একটা সময় আমার মনে হলো যে বাচ্চা দরকার। অনেকে আমাকে বলছিল যে বাচ্চা একটা সংসারের জন্য খুব দরকার। তারপর আমি ডিসিশন নিলাম যে না, একটা বাচ্চা দরকার। তো যাই হোক, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। তারপর আমার বাবু হলো, একটা ছেলে বাবু আসলো। তারপর যেটা হলো যে হওয়ার 10 মাসের মধ্যে জানতে পারলাম ও একটু অসুস্থ। ওইটার জন্য আমাকে আরো 3 বছর আমার অভিনয় থেকে আমি বিরতি থাকলাম। কারণ হচ্ছে স্যাক্রিফাইসটা আমাকেই করতে হয়েছে। তারপর যখন ও আল্লাহর রহমতে সুস্থ, সব ঠিকঠাক, তারপর আবার কাজ একটু শুরু করলাম। কিন্তু সেইভাবে আমি করতে পারছি না, কারণ বাচ্চাদের স্কুলে দিয়েছি, বাচ্চা রাখার লোকের প্রবলেম, সব কিছু মিলে খুব অল্প সংখ্যক কাজ করছিলাম, বেছে বেছে। ঢাকার বাইরে হলে করতে পারছিলাম না, ঢাকার ভেতরে যেগুলি ছিল সেভাবে করছিলাম। তারপর সেকেন্ড বাচ্চা আবার করলাম, প্রেগনেন্ট হলাম। ওখানে আমি আবার 4 বছর বিরতি নিলাম, যে আমার বাচ্চা যখন কথা শিখবে তারপর আমি কাজ করব। 4 বছর বিরতি নেওয়ার পর আমি সালাউদ্দিন লাবলুর সোনার পাখি রূপার পাখি একটি নাটক করেছি, সিরিয়াল, ওইটা দিয়ে কাজ শুরু করলাম। এটা বেশ জনপ্রিয় হয়েছিল নাটকটি। তো স্যাক্রিফাইস করে আমি আজকে এই পর্যন্ত, স্যাক্রিফাইসটা প্রচুর করতে হয়েছে। তবে এখন হ্যাঁ, এখনও বাচ্চাদের সময় দিতে হয়। তারপরে ওরা একটু বুঝে বড় হয়েছে, এখন আমি রেগুলার কাজ করতে চাচ্ছি, এখন কাজ করছি আর কাজ করতেও চাচ্ছি। বা মানে আমার যদি ক্যারেক্টার পছন্দ হয়, অফার আসে, তাহলে আমি এখন রেগুলার করব। মাঝে মাঝে খুব কষ্ট হতো যে আমি যখন মিডিয়াতে এসছি, আমার তখন এক ধরনের একটা টার্গেট ছিল যে আমি মানে একটা পর্যায়ে যাব, স্টার হব। থাকে না, মানুষের তো একটা ড্রিম থাকে যে আমি এই কাজ করব, এই ভালো ভালো কাজ করব। তো সব কিছু মিলে আমি আমার যে ইচ্ছেটা ছিল সেটা আমি সেই ইচ্ছে অনুযায়ী আমি পৌঁছতে পারিনি। মাঝে মাঝে খুব আক্ষেপ হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়। আবার যখন আমি আমার 2টা বাচ্চার দিকে তাকাই, তখন আমি সব কষ্ট ভুলে যাই, সব বেদনা আমি ভুলে যাই। তখন আমার মনে হয় যে না, আমি অনেক কিছু পেয়েছি, আমার আর পাওয়ার কিছু নাই। আমার যেটুকু পেয়েছি এটুকুই পাওয়ার ছিল, আমার এখন আর কোনো কষ্ট নেই। ও এইটা তো একদম শুরুর দিকে আমার ভীষণ ধাক্কা লেগেছিল। যারা আপা ডাকতো আমাকে, লাইটম্যান, প্রোডাকশন বয়, বিয়ের পর ধাম করে দেখলাম এটা বোধহয় আমাদের কালচারে হয়, ধাম করে ভাবি ডাকা শুরু করলো। আমার বয়স তখন কতটুকু, আমাকে ভাবি ডাকা শুরু করে দিল। আমার তখন চট করে মেজাজটা গরম হয়ে যেত। তারপর নিজেকে কন্ট্রোল করতাম যে যার যেটা ইচ্ছে ডাকুক না, আমার কি যায় আসে, আমি চুমকি, আমি আমার পরিচয় আমি চলবো, যার যেভাবে ভালো লাগে ডাকুক। তো এটা একটা সময় খুব বিরক্ত লাগতো, বাট এখন আর লাগে না। অনেক বছর হয়ে গেছে, তো এখন গা শোয়া হয়ে গেছে। তারকার ঘরণী অ্যাকচুয়ালি আমি যখন সাব্বিরের সাথে মিশি, তখন সাব্বির একেবারেই কিছুই ছিল না।
হ্যাঁ, তখনও নামও করেনি, নাটকের পিছনেও ছুটছে, তখন আমি অলরেডি লাক্স ফটোসুন্দরী আমি পরিচিতি পেয়ে গেছি। ও বিভিন্ন পত্রিকায় ও ডিরেক্টরদের পেছনে ওর দেখেছি। আমি যেমন একেবারে এসেছি শখে, আর সাব্বিরের টার্গেটই ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, এবং ওর এই না এখন পর্যন্ত আমি বলবো ওর নাটক, ওর ধ্যান জ্ঞান স্বপ্ন, একটা ছেলে এত পাগল হতে পারে একটা নাটকের জন্য, তখন আমার ওর দেখে মনে হয়েছে, ওর এত নেশা দেখে মনে হচ্ছে যে ও করুক, আমি একটু অফ যাই, আমি স্যাক্রিফাইসটা করি। আর আমার মনে হয় আমাদের দেশে মেয়েদেরই একটু স্যাক্রিফাইসটা বেশি করতে হয়। ট্রু। আচ্ছা, ওই যে বললাম, সেটা নিয়ে এখন আর আমার কোনো আক্ষেপ নেই। কখনো সখনো হতো, একটা সময় কষ্ট হতো, আক্ষেপও হতো, বাট এখন আর মনে হয় যে না, এইটাই বোধহয় আমার পাবার ছিল, এইটাই এতটুকুই আমার হওয়ার কথা ছিল, তাহলে তো আমি হতামই, আরও অনেক পর্যায়ে যেতে পারতাম না, আমার এইটুকুই ভাগ্যে ছিল, এটা আমার মনে হয়। কষ্টের জায়গা তো আছেই, না পাবার কষ্ট। এই যে একটা টার্গেট নিয়ে এসেছি আমি মিডিয়াতে, যে আমি অনেক ভালো ভালো কিছু কাজ দেব, কাজ করব, ফিল্ম করার একটা সময় খুব ইচ্ছে ছিল, কারণ ফিল্ম হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম, এটা আমার আসলে বিশাল একটা ইচ্ছে ছিল একটা সময়। তো সেটাও হয়নি, ফ্যামিলি থেকে পাইনি। আক্ষেপ, কার উপর আক্ষেপ করবো, আর নিজের উপরে আক্ষেপ, এগুলি আক্ষেপ। তারপর আমার বাচ্চাটা হওয়ার পর 10 মাস বয়সে যখন বড় একটা ওষুধ ধরা পড়লো, হার্টের প্রবলেম ছিল, সেটা আমার এক ধরনের কষ্ট, আক্ষেপ না, কষ্ট। আমার ছোট ছেলে হলো, ওরও 2 দিনের বাচ্চা অপারেশন করতে হলো, সেটা এক ধরনের কষ্ট। আর আক্ষেপ তো আর এগুলি না, কষ্ট। আর আক্ষেপের জায়গাটা হচ্ছে ওটুকুই, যে আমি আমার টার্গেট অনুযায়ী আমার জায়গায় আমি পৌঁছাতে পারি। আমি যতদিনই কাজ করেছি, যতটুকুই কাজ করেছি, আমাকে যোগ্য সম্মানটা দিতে পারেনি। আমি কিন্তু সেই রকম কোনো ভালো, হ্যাঁ কিছু কাজ ভালো করেছি, একদম ভালো কাজ না করলেও তো আমি এখন পর্যন্ত টিকে থাকতে পারতাম না। এখন পর্যন্ত আমাকে যে অফার দেয় মানুষ, সেটা আমি করতে পারতাম না। কিছু ভালো কাজ করেছি, কিন্তু যতটুকুই কাজ করেছে আমার মনে হয় যে আমার তো আরো ভালো কাজ করার কথা ছিল, তাহলে নয় কেন? আমি কি মানে লিয়াজুটা মেনটেন করছি না সেজন্য কি? আমি অ্যাকচুয়ালি জানি না। মানে আমার মনে হয় যে আমার আরো ভালো কাজ করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমি আসলে ভালো কাজ পাইনি। ওই যে বললেন যে আক্ষেপ, এটাও আমার আসলে আক্ষেপ না, এটাও কষ্ট, যে আমি আসলাম মিডিয়াতে ফারজানা চুমকি হিসেবে, আমি এখন হয়ে গেলাম মীর সাব্বিরের বউ। মানে এখন সবাই আমাকে মীর সাব্বিরের বউ হিসেবেই চেনে, এটাও এক ধরনের কষ্ট। মানে ওই কষ্ট না যে আমার পরিচয়টা আস্তে আস্তে সাব্বিরের ওয়াইফ, ঠিক আছে, সেটা আমি গর্ববোধ করি যে আমার হাজব্যান্ড ভালো একজন অভিনেতা, সবাই রেসপেক্ট করে, সেই জায়গাটা আমি ভীষণ হ্যাপি, আমার ভালো লাগে। কিন্তু ওই যে আমি ফারজানা চুমকিটা মিলিয়ে যে মীর সাব্বিরের বউ, মীর সাব্বিরের ওয়াইফ, এই জায়গাটা তৈরি হয়ে গেছে, সবাই এই নামে এখন চিনতে শুরু করেছে, এইটা আমার খুব কষ্ট হয় যে এটা কেন। এখানেই হচ্ছে আমার ব্যর্থতা। হ্যাঁ, মিডিয়াটা এখন আমার মনে হচ্ছে অস্থির অবস্থায় আছে, স্থিরতা নেই। সবার টার্গেট হচ্ছে কত সহজভাবে, কত তাড়াতাড়ি স্টার হওয়া যায়, অভিনয় শেখার বিষয়, তারপর মানুষকে সম্মান দেওয়ার বিষয়, এই জিনিসগুলো এখন কমে গেছে। যেটা আমার মনে হচ্ছে কাজ করতে, যে একদল ডিরেক্টর এসেছে, একদল নতুন নতুন শিল্পী এসছে, আসবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় আমরা যখন ডিরেক্টরদের সাথে কাজ করেছি, ডিরেক্টর অনেক কিছু জানতো, আব্দুল আল মামুন,
মামুনুর রশিদ, আরও অনেকে, তারা কাজটা জানতো। আর এখন মনে হয়, আমি সবাইকে বলছি না, এখনও অনেক ট্যালেন্টেড ছেলে এসছে ডিরেক্টর, ওরা ভালো ভালো কাজ করছে, কিন্তু সেটা সংখ্যা কম। বেশিরভাগই হচ্ছে না জেনেই ডিরেকশনটা দিতে আসছে, আর্টিস্টের উপর নির্ভর করে ওরা ডিরেকশন দিচ্ছে। লাইক ধরেন একজন নাম করা আর্টিস্ট নিয়ে বলল যে ভাইয়া করেন, আপনাদের মতো করে করেন, তারা করলো তাদের মতো করে, তারা ডিরেক্টর হয়ে গেল। এই যে অস্থিরতার একটা সময়, অস্থির সময় যাচ্ছে, এইটা আসলে আমার মনে হয় আস্তে আস্তে চেঞ্জ হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি যে এটা চেঞ্জ হবে। এখন আমাদের অবস্থান বলে, আমার অবস্থানের কথা, আমার এখন একটা যেই আমার বয়স, এই বয়সে এখন ওই যে খাতা কলম নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার, কলেজে যাওয়ারও বয়স না, ওই 2 বেনি করে ফিতা নায়িকা হওয়া, ওই নায়িকা হওয়ারও বয়স না। এখন আমরা অবশ্যই আমাদের বয়স অনুযায়ী আমাদের নিয়ে ক্যারেক্টার লিখতে হবে, তাহলে আমরা অভিনয় করতে পারবো। আসলে সেটা হচ্ছে না, সেটা এখন হচ্ছে না, একেবারেই হচ্ছে না। কেন বানাচ্ছে না হয়তো ভাবেই না। এই যে এখন আমাদের নিয়ে যে কাজ করবে ভাবনাটা, আমাদের নিয়ে যে ভাবনা, এই ভাবনাটাই তো এখন কারোর মধ্যে নাই। আমি তো এখনকার বেশিরভাগ নাটকই দেখছি দুজন গ্ল্যামারাস আর্টিস্ট নেয়, একটা ছেলে একটা মেয়ে, নায়ক নায়িকা, বাবা মাও সেই রকম প্রমিনেন্ট কেউ না, কিংবা প্রমিনেন্ট না হোক, নতুন হোক, কিন্তু অভিনয়টা তো জানতে হবে, সেটাও না। 1 ঘন্টার একটা নাটক, সিরিয়াল বানাচ্ছে, কোনো সিরিয়ালে কোনো সিরিয়াল মেনটেন করছে না, এখানে এলোমেলো সিন, ওখানে এলোমেলো সিন, এর সিন আসতেছে, ওর সিন আসতেছে, এই যে এলোমেলোভাবে কাজ হচ্ছে, এইগুলির জন্য মানুষ আসলে না দেখতে চায় না। মানে এই যে সিরিয়ালগুলো হচ্ছে দেখতে চায় না, আর আমাদের নিয়ে কাজ হচ্ছে না। আপনি কলকাতায় যান, কলকাতায় যেয়ে দেখেন বয়স্ক মানুষদের নিয়ে কত ভালো ভালো কাজ হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লাস্ট পর্যন্ত আমি দেখেছি যে ওনাকে বেস করে ফিল্ম হয়েছে। কই আমাদের দেশে আবুল হায়াতকে নিয়ে তো বানাচ্ছে না কেউ, আসাদুজ্জামান নূরকে নিয়ে তো এখন বানাচ্ছে না কেউ, যে না ওনাদেরকে মানে টার্গেট করে, ওনাদেরকে বেস রেখে আমরা কাজ করে, করছে না। আমাদেরকে নিয়ে ভাববার ভাবনাই তো কারোর এখন নেই। নিজেকে কোথায় দেখতে চাই? এখন যেমন আছে আমি এখানেই দেখতে চাই। আগামীতে আর জানি না। ওই ভাবনাটাই শুরুতেই বলেছিলাম যে ওই ভাবনাটা এখন আমার মধ্যে নেই। ভাবনাটা শুধুই 2 বাচ্চাকে নিয়ে আমার ভাবনা।